নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের নতুন মডেল প্রশ্নপত্র সেট নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো প্রথমে কী রয়েছে, প্রথমে রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025, বিষয় রয়েছে গণিত, শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে তোমাদের 30 এবং এক্ষেত্রে তোমাদের সময় রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের নাম এবং পরে তোমাদের ক্রমিক সংখ্যা জানিয়ে তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 8 = 8। এখানে তোমাদের 8টি এমসিকিউ রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। প্রথম প্রশ্ন, আমার পেন্সিল বক্সের দৈর্ঘ্য ফিতে, স্কেল, বাটখারা দিয়ে মাপতে পারি। সঠিক উত্তর হবে স্কেল। খ, সব থেকে ছোট যৌগিক সংখ্যা, অপশান দেওয়া রয়েছে 1, 2, 4। সঠিক উত্তর হবে 2। গর দাগে 17 গুণিতকের সংখ্যা, 17 এর গুণিতকের সংখ্যা 17টি, 2টি অসংখ্য। সঠিক উত্তর হবে অসংখ্য। ঘর দাগে কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সেটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 9, 8, 6। সঠিক উত্তর হবে 6। চলো, উঙার দাগের কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? সঠিক উত্তর হবে নির্দিষ্ট। 4 একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? সঠিক উত্তর হবে যৌগিক সংখ্যা। 3 দিয়ে বিভাজ্য সর্বদা 9 দিয়ে বিভাজ্য হবে। সঠিক উত্তর হবে বিভাজ্য। বহুজ দাগের 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? সঠিক উত্তর হবে 150 মিনিট, অর্থাৎ 150 মিনিট। 2 দাগে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 4 = 4। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, গুণনীয়ক সংখ্যা হলো ড্যাশ। সঠিক উত্তর হবে নির্দিষ্ট। খ, তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক হলো ড্যাশ। সঠিক উত্তর হবে লিটার। গ, যে চিত্রের আকার খোলা তাকে বলি ড্যাশ চিত্র। সঠিক উত্তর হবে মুক্ত চিত্র। ঘর দাগে 5-এর নামতা করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলি হলো 5-এর ড্যাশ। সঠিক উত্তর হবে গুণিতক। চলো পরের পেজের অঙ্কগুলো আমরা দেখি। পরের পেজে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2 গুণ 2 = 4। এখানে তোমাদের 2টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, 8 কিগ্রা 273 গ্রাম যোগ 5 কিগ্রা 180 গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম? দেখে নাও, তোমাদের উত্তরটা আমি করে দিয়েছি। 8 কিগ্রা 273 গ্রামের নিচে 5 কিগ্রা 180 গ্রাম বসে যোগ করো। যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 13 কিগ্রা 453 গ্রাম। এটা উত্তরটা তোমরা দেখে নাও। হলো। চলো, খর দাগে 30 সেমি অর্থাৎ 30 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ 11 সেন্টিমিটার 2 মিলিমিটার সমান কত সেমি কত মিলি, অর্থাৎ কত সেন্টিমিটার কত মিলিমিটার। দেখে নাও, বিয়োগটা আমি করে দিয়েছি। 30 সেমি 8 মিলিমিটার বিয়োগ 11 সেমি 2 মিলিমিটার, তাহলে নিশ্চয়ই 8 থেকে 2 বাদ দিলে হবে 6 মিলিমিটার, 30 থেকে 11 বাদ দিলে 19, তাহলে 19 সেমি 6 মিলিমিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার। আচ্ছা, এবার দেখো 4-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও 2 গুণ 3 = 6। এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, তোমাদের জমিতে এই বছর 95 কিলোগ্রাম আলু হয়েছে, তার মধ্যে 58 কিলোগ্রাম 456 গ্রাম আলু বিক্রি করা হলে কতটা আলু পড়ে থাকবে? নিশ্চয়ই অঙ্কটা বিয়োগ করতে হবে। দেখো আমি করে দিয়েছি। 95 কিলোগ্রাম, তাহলে তার নিচে আমরা 58 কিলোগ্রাম 456 বসে বিয়োগ করবো। তাহলে 95 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম ধান নিলে গ্রামের ঘরে হবে 1000 গ্রাম, তাহলে 1000 থেকে 456 বিয়োগ করলে হবে 544 গ্রাম। আর 95 থেকে 1 লিটার চলে গেলে তাহলে থাকবে 94 কিলোগ্রাম। 94 কিলোগ্রাম থেকে 58 কিলোগ্রাম বাদ দিলে হবে 36 কিলোগ্রাম। তাহলে সঠিক উত্তর লিখব 36 কিলোগ্রাম 544 গ্রাম আলু পড়ে থাকবে। চলো পরের পেজে অঙ্কগুলো আমরা দেখে নিই। 2-এর দাগে অর্থাৎ খর দাগে 2 ও 3 তিনটি সাধারণ গুণিতক লেখো এবং তাদের মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতক কোনটি? তাহলে প্রথমে তোমরা কী করবে, 2-এর গুণিতক বার করবে, তারপর তোমরা 3-এর গুণিতক বার করবে। তাই 2-এর গুণিতক 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 ইত্যাদি। সেমভাবে 3-এর গুণিতক হবে 3, 6, 9, 12, 15, 18,
21 ডট 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 আর ইত্যাদি। তাহলে আমরা লিখবো এরকমভাবে 2 ও 3 এর 3 সাধারণ গুণিতক হলো 6, 12, 18 এবং এর মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতক হলো 6। উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও, এইভাবে তোমরা করবে। আচ্ছা, গদ দাগে একটি আয়তাকার জমির পরিসীমা 80 মিটার, দৈর্ঘ্য 30 মিটার হলে জমিটির প্রস্থ কত? দেখে নাও উত্তরটা কীভাবে লিখবে। প্রথমে লিখবে আয়তাকার জমির পরিসীমা 80 মিটার এবং দৈর্ঘ্য 30 মিটার। তাহলে আমরা সূত্র জানি প্রস্থ সমান সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে পরিসীমার মানকে আমরা অর্ধেক করতে হবে, তাহলে অর্ধ পরিসীমা করতে হবে, তাহলে 80 ভাগ 2। তাহলে 80 ভাগ 2 করলে হবে 40, 40 আর দৈর্ঘ্যের মান দেওয়া রয়েছে 30, এই 40 থেকে 30 বাদ দিলে 10। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম কি না, আয়তাকার জমিটির প্রস্থ হচ্ছে 10 মিটার। চলো এবার 5-এর দাগেরগুলো দেখবো। 5-এর দাগে বলা হয়েছে মুক্ত ও বদ্ধ আকারে চিত্র কাকে বলে, ছবি এঁকে দেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2। আচ্ছা, প্রথম দেখে নাও মুক্ত চিত্র কি না, এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ অবস্থাতে যদি কোনো জ্যামিতিক চিত্র না থাকে তাকে মুক্ত চিত্র বলা হয়। দেখে নাও ছবিটা। তারপর লিখবে বদ্ধ আকারের চিত্র। বদ্ধ আকারের চিত্রটা কি না, এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে বলে বদ্ধ আকারের চিত্র। তোমরা ছবিগুলো দেখে নাও। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে সংজ্ঞা লেখো। সংজ্ঞা দিতে বলা হয়েছে চিত্রসহ ব্যাস, জ্যা, রম্বস। প্রথমে দেখে নাও চিত্রসহ আমরা প্রথমে ব্যাস কাকে বলে সেটা দেখবো। আচ্ছা, রম্বস কাকে বলে এটা আমরা প্রথমে দেখে নেবো। দেখে নাও কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য যদি সমান মাপের হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কী বলবো, রম্বস। এটা রম্বসের ছবি। চলো এবার আমরা দেখে নেব জ্যা কাকে বলে। কোনো সরলরেখার প্রান্তবিন্দু দুটি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থান করে তাহলে সেই সরলরেখাটিকে বলে ওই বৃত্তের জ্যা। ছবি দেখে নাও। তারপর আমাদের যেটা দেখতে হবে রম্বস। কোনো একটা চতুর্ভুজের 4টি বাহু, মানে কোনো চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য যদি সমান মাপের হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা কী বলবো, রম্বস। তাহলে রম্বসের ছবি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মিস করে গেলাম, ব্যাস কাকে বলে। আচ্ছা, তোমরা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও। ব্যাস কাকে বলে আমি বলে দিচ্ছি, লিখে নাও। লেখো ব্যাস কাকে বলে, তোমরা হেডিং করে লিখে নাও। ব্যাসটাকে কীভাবে লিখবে, লিখবে যে কোনো সরলরেখার প্রান্তবিন্দু যদি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থান করে এবং সরলরেখাটির মধ্যবিন্দু যদি ওই বৃত্তের কেন্দ্র হয় তাহলে ওই সরলরেখাটিকে বলা হয় বৃত্তের ব্যাস। ওকে, চলো এবার তোমাদের প্রশ্ন রয়েছে গদ দাগে একটি সরলরেখা দেওয়া আছে। দেখো আমি সরলরেখাটা করে দিয়েছি। কী করেছি, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করেছি, তাই 6-এর সাথে 12 যোগ করলে হবে 18 এবং 13 থেকে 9 বাদ দিলে 4। তারপর আমি কী করেছি না, নিশ্চয়ই গুণ করেছি। তাহলে 18 গুণ 4 করে দিলাম 72 হলো। তাহলে 72 যোগ 72 সমান 0 হয়ে গেল উত্তরটা। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করো নিজেরা এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র কমন পাবে। সুতরাং ভিডিওটি ভালোভাবে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।